চারে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। x/2 + y/3 - 8 তার হোল স্কয়ার প্লাস 5x/4 - 3y প্লাস 3 তার হোল স্কয়ার সমান 0 অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে আমরা জানি দুটি রাশির বর্গের যোগফল 0 হলে রাশি দুটি পৃথকভাবে 0 হবে, অর্থাৎ এটা সমান 0 লিখতে পারবো আর এটা সমান 0 লিখতে পারবো। তাহলে অতএব আমরা লিখতে পারি x/2 প্লাস y/3 - 8 এটা সমান 0 ও এটা মানে 5x/4 - 3y প্লাস 3 এটা সমান 0। 2 এবং 3 এর লসাগু 3 × 2 = 6। 2 দিয়ে 6কে ভাগ করলে 3 পাবো, 3 আর x গুণ করলে 3x, 3 দিয়ে 6কে ভাগ করলে 2 পাবো, তাহলে 2y, 6 × 8 = 48 এটা সমান 0। বা আমরা বলতে পারি 3x + 2y - 48, 6 আর 0 গুণ করলে 0, বা 3x + 2y = 48। এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। আর এখানে 4 লসাগু সমান 0, এর নিচে 1, এর নিচে 1, 1 1 4 লসাগু 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে 5x কে গুণ, তাহলে এটা হলো 5x। 1 দিয়ে 4কে ভাগ করলে 4 পাবো, 4 দিয়ে 3y কে গুণ -3y প্লাস 1 দিয়ে 4কে ভাগ করলে 4 পাবো, 4 দিয়ে 3কে গুণ, 3 এর 4 12। আচ্ছা, এখানে 1 দিয়ে 4কে ভাগ করলে 4 পাবো, 4 দিয়ে 3y কে গুণ, তাহলে 3 এর 4 12y। বা তাহলে বজ্রগুণ করলে পাই 5x - 12y + 12 = 0, বা 5x - 12y = -12। এটা 2 নম্বর সমীকরণ। অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য এই y সহগ 2 আছে, y সহগ 12 আছে, এই দুটো সহগ সমান করতে হবে। তাহলে 2কে আমরা 12 করতে পারবো 6 দিয়ে গুণ করে, আর 12 আছে যেহেতু তাহলে 1 দিয়ে গুণ করব, তাহলে এটা 12ই থাকবে আর এটা 12 হয়ে যাবে। তাহলে y কে অপনয়ন করার জন্য এক ও 2 নম্বর সমীকরণকে যথাক্রমে 6 ও 1 দিয়ে গুণ করে পাই। দেখো 3 6 18, 6 2 12, 6 আর 48 গুণ করতে হবে। তাহলে 3 6 18x প্লাস 6 2 12y সমান 48 এবং 6 গুণ করতে হবে। 6 48 8 হাতে 6 48 8 হাতে 4, 4 6 24, 24 28 অর্থাৎ 288। আর 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করব, তাহলে 5x 12y - 12, 5x - 12y = -12। চিহ্ন আলাদা আছে, তাহলে আমরা কেটে দিতে পারবো। তাহলে এখানে লিখব যোগ করে পাই, চিহ্ন পাল্টানোর প্রয়োজন নেই, সেই জন্য যোগ করতে হবে সমীকরণ দুটি। যোগ করে পাই 12y 12y কেটে গেল, 18 আর 5 23, 23x = 288 থেকে 12 বিয়োগ করতে হবে, এটা 6 আর এটা 7 2, তো 276, বা x = 276/23। তো এখানে 23 দিয়ে 276কে ভাগ করব, 23 1 কে 23, 23 2 46,
তাহলে কাটাকুটি করলে আমরা পাচ্ছি এই 12। তাহলে x সমান 12 পেলাম। এবার y এর মান পেতে আমরা 1 নম্বর সমীকরণে x এর মান আমরা বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 12 বসিয়ে পাই এটা 1 নম্বর সমীকরণ। 3x + 2y সমান 48। 3x + 2y সমান 48 বা 3 বারং 36 + 2y সমান 48 বা 2y সমান 48 - 36 আর এটা সমান 12 বা y সমান 12, নিচে আসবে 2, তাহলে 6। অতএব নির্ণেয় সমাধান x সমান 12 ও y সমান 6। 2 জায়গায় আছে 2x + 3y সমান 5 আর 5x - 2y সমান 3। এটা পরিবর্ত পদ্ধতিতে সমাধান করতে হবে। 2x + 3y এটা সমান 5 আর এটা 1 নম্বর সমীকরণ। 5x - 2y সমান 3, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে প্রথমে লিখব 1 নম্বর সমীকরণ থেকে পাই এটা আছে 1 নম্বর সমীকরণ। 2x + 3y = 5। আমি এখান থেকে x এর মান বের করে নেব। 2x সমান 5 - 3y বা x সমান, আচ্ছা 2x সমানই লিখি এই জায়গাটাকে। দেখো 5 এর নিচে 1, 1 এবং y এর লসাগু y, 1 দিয়ে y কে ভাগ করলে y পাবো, y দিয়ে 5 কে গুণ, তাহলে 5y মাইনাস y দিয়ে y কে ভাগ করলে 1 পাবো, 3 1 কে 3। তাহলে বজ্রগুণ করলে পাই 2xy সমান 5y - 3 বা x সমান 5y - 3/2y। এবার এই 2 নম্বর সমীকরণে y এর পরিবর্তে এটা বসাতে হবে। y এর পরিবর্তে 5y - 3/2y বসিয়ে পাই। তাহলে এখানে এই y এর জায়গা 2 নম্বর সমীকরণে x এর পরিবর্তে এটা বসাবো। তাহলে 2 নম্বর সমীকরণ আছে 5x - 2y সমান 3, 5 5 25, y - 3 5 15 by 2y minus 2/y is equal to 3। 2y এবং y এর লসাগু 2y। 2y দিয়ে 2y কে ভাগ করলে 1 পাবো, 1 দিয়ে 25y - 15 কে গুণ করতে হবে, তাহলে পাবো 25y - 15 মাইনাস y দিয়ে 2y কে ভাগ করলে 2 পাবো, 2 দিয়ে 2 কে গুণ, 2 2 4, এটা সমান 3। তাহলে 25y - 15 এবং -4 -19/2y, এটা সমান 3। তাহলে 25y - 19 সমান 3 2 6, অর্থাৎ 6y
বা 25y মাইনাস 6y সমান 19 বা 19y সমান 19 বা y সমান 19/19 আর এটা 1। এবার এই y এর মান বেরিয়েছে, x এর মান বের করার জন্য এই যে 3 নম্বর সমীকরণটা ব্যবহার করব। 3 নম্বর সমীকরণে y সমান 1 বসিয়ে পাই, এটা 3 নম্বর সমীকরণ। x সমান 5y মাইনাস 3/2y, তাহলে এটা পাবো 5 একে 5, 3/2, 2/2 আর এটা ইজ ইকুয়াল টু 1। অতএব নির্ণয় সমাধান x সমান 1 ও y সমান 1। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রমাণ করো কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। এটা 124 পৃষ্ঠা, উপপাদ্য নম্বর 20 তোমাদের অঙ্কের বইতেই পাবে, সুতরাং এটা বই থেকে করে নেবে। প্রমাণ করো কোনো ত্রিভুজ ও কোনো সমান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এটা পেজ নাম্বার 182, 24 নম্বর উপপাদ্য। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1, এবিসিডি সমান্তরিকের বিডি কর্ণের উপর পি যে কোনো একটি বিন্দু। প্রমাণ করো এপিডি সমান ত্রিভুজ সিপিডি। তাহলে এখানে একটা সমান্তরিক এঁকে নিলাম, এ বি সি ডি। এবার সমান্তরিকের এটা বিডি কর্ণ, বিডি কর্ণের উপর যে কোনো একটা বিন্দু, আমি বিন্দুটা এখানে নিলাম, যে কোনো একটা পি বিন্দু। এখন আমাকে প্রমাণ করতে হবে এপিডি ত্রিভুজ, এপিডি এই উপরের ত্রিভুজটা, সিপিডি, সিপিডি। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে প্রদত্ত হিসেবে লিখব। প্রদত্ত এবিসিডি সমান্তরিকের বিডি কর্ণের উপর যে কোনো বিন্দু পি। এরপরে এপি আর সিপি যুক্ত করা হলো। এপি যুক্ত করা হলো। আচ্ছা, এরপরে প্রামাণ্য, যেটা প্রমাণ করতে হবে ত্রিভুজ এপিডি সমান ত্রিভুজ সিপিডি, এটা প্রমাণ করতে হবে। অঙ্কন করা প্রয়োজন নেই, কারণ এই ছবি দিয়েই প্রমাণ হবে। তাহলে আমি এখানে লিখব প্রমাণ। তাহলে দেখো, বিডি কর্ণ এবিসিডি সমান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। বিডি কর্ণ, সুতরাং আমরা বলতে পারি এবিডি ত্রিভুজ সমান ত্রিভুজ বিসিডি। আচ্ছা, এর আগে একটা অঙ্কন করলে ভালো হতো, আমি অঙ্কনটা এখানে লিখছি। অঙ্কন এই বিন্দু থেকে বিডির উপরে, সি বিন্দু থেকে বিডির উপরে লম্ব টেনে নিতে হবে। এটা লম্ব টানলাম, এটা এক্স, আর এখান থেকে লম্ব টানলাম
একটা ওয়াই, তাহলে এ ও সি বিন্দু থেকে বিডি উপর এ এক্স ও সি ওয়াই লম্ব টানা হলো। দেখো এবার বলছি বিডি কর্ণ, আর তাহলে এই দুটো ত্রিভুজ পরপর সমান, তাহলে এ বিডি ক্ষেত্রফল 1/2 ইন্টু এর ভূমি বিডি ইন্টু উচ্চতা এ এক্স সমান এই ত্রিভুজটার ক্ষেত্রে 1/2 ইন্টু বিডি ইন্টু এটা হবে সি ওয়াই, 1/2 কেটে দিলাম, বিডি কেটে দিলাম, তাহলে বলতে পারলাম এ এক্স সমান সি ওয়াই, এক্স এবং সি ওয়াই পরপর সমান। তাহলে এ এক্সটা এই এ ওয়াই না, এ এক্সটা এখানে এপিডি আর সিপিডি দুটো ত্রিভুজেরই, এ এক্সটা এপিডি ত্রিভুজের উচ্চতা আর সি ওয়াইটা সিপিডি ত্রিভুজের উচ্চতা। ত্রিভুজ এপিডি সমান 1/2 ইন্টু এর ভূমি এই ডিপি ইন্টু উচ্চতা এ এক্স, আর ত্রিভুজ সিপিডি সমান 1/2 ইন্টু ভূমি ডিপি ইন্টু উচ্চতা সিওয়াই। তাহলে দেখো, তাহলে এখানে এ এক্স আর সি ওয়াই পরপর সমান, অতএব ত্রিভুজ এপিডি মানে প্রথমটা সমান 1/2 ইন্টু ডিপি ইন্টু এক্সের জায়গাতে সি ওয়াই বসাতে পারি, তাহলে এটা অ্যাকচুয়ালি ত্রিভুজ সিপিডিকে বোঝাচ্ছে। তাহলে অতএব ত্রিভুজ এপিডি সমান ত্রিভুজ সিপিডি। সাথে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ ত্রিভুজের সমান কোণ দুটির একটি সমান এবং একটি বাহু সমান বাহু দুটির একটির অর্ধেক। এটা নিলাম 8 সেন্টিমিটার মাপের সরল রেখাংশ, এটা নিলাম 5 সেন্টিমিটার মাপের সরল রেখাংশ। ত্রিভুজটা আঁকার জন্য যে কোনো মাপের একটা সরল রেখাংশ এখানে নিয়ে নেব। এটা বিএক্স, এরপরে এরপরে 8 সেন্টিমিটার মাপ নিয়ে বিএক্স থেকে বিসি অংশ কাটলাম এবং একই মাপ নিয়ে ফাঁকা জায়গাতে একটা বৃত্তচাপ আঁকতে হবে। তারপরে 5 সেন্টিমিটার মাপ নিয়ে এর উপরে আর একটা বৃত্তচাপ আঁকতে হবে, পরস্পরকে ছেদ করবে যে বিন্দুতে, নাম দিলাম এ, বি এটা সি। তাহলে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক আঁকতে হবে। তাহলে বিএক্স এর সমান্তরাল করে এ বিন্দু দিয়ে একটা সরল রেখা আঁকতে হবে। তার জন্য এই বি কোণটা, বি বিন্দুতে যে কোণ আছে এই কোণটা সমান করে একটা কোণ এ বিন্দুতে এঁকে নেব।
আমরা জানি সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে একান্তর কোণ দুটির মান পরস্পর সমান হয়। এরপরে বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। এটা এফ নাম দিলাম, আর এখানে জি, এটা ইজ এইচ। তাহলে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকতে হবে, যার একটি বাহুর দৈর্ঘ্য এই সমান, এটা সমান বাহু, এই বাহুটার অর্ধেক হচ্ছে, আর একটি কোণ সমান কোণ দুটির একটি সমান কোণ দুটি সমান। তাহলে এই কোণটা মাপ নিয়ে এখানে একটা কোণ আঁকতে হবে। এটা আই, এইচ থেকে সি মাপ নিয়ে আই ই থেকে এই যে আই জে অংশ কেটে নেওয়া হলো। সি জে যুক্ত করতে হবে। তাহলে কি পেলাম? এটা একটা সমান্তরিক পেলাম। এর একটা বাহুর দৈর্ঘ্য এই যে সমান বাহু দুটির এর অর্ধেক, একটি অর্ধেক, আর ত্রিভুজে যে সমান কোণ আছে এই কোণটা সমান করে সমান্তরিকের এই কোণটা এঁকেছি। এবিসি ত্রিভুজ অঙ্কন করো, যার এবি সমান 6 সেন্টিমিটার, বিসি সমান 9 সেন্টিমিটার, এর কোণ এবিসি 55 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরিক অঙ্কন করা, যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে এসি বাহুটাকে আমি নিচে আঁকবো। তাহলে এটা আছে 7/2। প্রথমে 6 সেন্টিমিটার মাপের একটা সরল রেখাংশ নিয়ে নেব। এটা হলো 6 সেন্টিমিটার মাপের সরল রেখাংশ। তারপরে আছে 9 সেন্টিমিটার মাপের, আর একটা কোণ আছে 55 ডিগ্রি। যেটা 6 সেন্টিমিটার মাপ এটা এবি, এবং যেটা 9 সেন্টিমিটার মাপ এটা বিসি। এবার ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে হবে, যার একটি কোণ 60 ডিগ্রি আর একটি বাহু এসি বাহুর দৈর্ঘ্যের সমান। অর্থাৎ যদি আমরা এভাবে আঁকি, এ বি সি এভাবে আঁকবো, আর কোণটা দেওয়া আছে 55 ডিগ্রি, কোণ এবিসি এই কোণটা 55 ডিগ্রি দেওয়া আছে। 8 আছে নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি থেকে একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করো এবং আয়তলেখ অঙ্কন করো। এটা দেখো, এটা তোমাদের অঙ্কের বইতেই পাবে, 161 পৃষ্ঠা, প্রশ্ন নাম্বার 6 নম্বর প্রশ্নে এই অঙ্কটা আছে। এটা কোষে দিকে 11.1। আর বীরসিংহ গ্রামের বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে 32 জন শিক্ষিকাদের বয়স নিচে ছকে দেওয়া হলো। তো এটা পাবে 172 পৃষ্ঠা, 13 নম্বর প্রশ্ন, আর কোষে দিকে 11.2। সুতরাং যেহেতু বইতেই দেওয়া আছে সেটা বই থেকে দেখে নেবে, বা টেক্সট বুক সলিউশনের যে ভিডিও, এটা টেক্সট বুক সলিউশনের যে ভিডিও আমার চ্যানেলে আছে, সেখানে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট দিয়ে দিয়েছি। তো ডেসক্রিপশন বক্সে এবং সাথে সাথে প্রথম কমেন্টেও প্লেলিস্টের লিঙ্ক পাবে। সুতরাং প্লেলিস্টে গিয়ে 161 এবং 172 পৃষ্ঠা এই 2 পেজের দুটো ভিডিও দেখে নেবে, সেখানে এই দুটো অঙ্ক আছে।
তারপরে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। কোনো সমবাহু ত্রিভুজের অন্তস্থ একটি বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? তাহলে ABC একটি সমবাহু ত্রিভুজ, এটা ABC, আর এর একটা অন্তস্থ বিন্দু থেকে বাহুগুলির উপর লম্ব দূরত্ব 10 সেমি, 12 সেমি ও 8 সেমি। তাহলে মোটামুটি এইরকম জায়গাতে নিলাম, এই বিন্দুটাকে P মনে করলাম। এই দূরত্বটা 10, এই দূরত্বটা 12, আর এই দূরত্বটা 8। তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ABC ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো এখানে আমরা এক কাজ করব, P বিন্দুর সঙ্গে B বিন্দু যুক্ত করব, P বিন্দুর সঙ্গে C বিন্দু যুক্ত করব, আর P বিন্দুর সঙ্গে A বিন্দু যুক্ত করব। তাহলে আমরা তিনখানা ত্রিভুজ পেয়েছি, একটা PBC অর্থাৎ এই ত্রিভুজটা, আর একটা APC অর্থাৎ এটা, আর একটা এই সাইডটা অর্থাৎ ABP, এই ত্রিভুজ। এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করি আমরা, তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। এখন ABC ত্রিভুজ এর বাহুর দৈর্ঘ্য ধরে নেব, মনে করি ABC ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য A সেন্টিমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য যখন A সেন্টিমিটার, এর ক্ষেত্রফল পাবো, যেহেতু সমবাহু ত্রিভুজ, ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু A স্কোয়ার সেন্টিমিটার বা বর্গ সেন্টিমিটার। এবার দেখো, এবার ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল এটা, এটা আর এটা, এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। আবার ত্রিভুজ ABC সমান ত্রিভুজ PBC প্লাস ত্রিভুজ APC প্লাস ত্রিভুজ APB বা ABP। এবার দেখো, এই যে ত্রিভুজটা আছে এর ক্ষেত্রফল 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা 10 দেওয়া আছে, আর এটা ওই ABC ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য A, যেটা এই ত্রিভুজের ভূমি। তাহলে 1/2 ইন্টু BC ইন্টু উচ্চতা, আমি এখানে 10 দিলাম। আচ্ছা, এখানে D, এখানে E, এখানে F দিতে পারতাম প্রয়োজন হলে, না দিলেও অসুবিধা নেই। তো এখানে 10 না দিয়ে আমরা DP দিতে পারি, 10 দিলেও অসুবিধা হবে না, কিন্তু DP দিলেও অসুবিধা নেই, DP। আর এই ত্রিভুজটার ক্ষেত্রে 1/2 ইন্টু ভূমি AC ইন্টু উচ্চতা EP প্লাস 1/2 ইন্টু এই ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি এখানে AB ইন্টু উচ্চতা FP। তাহলে 1/2 ইন্টু BC এর মান A ইন্টু DP এর মান 10 প্লাস 1/2 ইন্টু AC এর মান A ইন্টু EP এর মান 8 প্লাস 1/2 ইন্টু AB ফর A অ্যান্ড FP ফর 12 স্কোয়ার সেন্টিমিটার। এখানে 6, এখানে 4, এখানে 5, তাহলে 5A প্লাস 4A প্লাস 6A is equal to 15A। এটা হলো 15A।
তাহলে এটা কিন্তু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলকে বোঝাচ্ছে, আবার এটাও এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ছিল। তাহলে প্রশ্ন অনুসারে এটা সমান এটা লিখব, লিখে এ এর মান বের করে তারপরে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। √3/4 ইন্টু এ স্কোয়ার সমান 15a। বজ্রগুণ করলে পাই √3a স্কোয়ার, 4 15 60, 60a বা √3 ইন্টু এ স্কোয়ার মাইনাস 60a ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কমন নেব, √3a কমন নেব। কমন নিলে এখানে √3 থাকছে না, a থাকছে কেবল, মাইনাস 60কে √3 দিয়ে ভাগ করছি। তাহলে দেখো 60 সমান আমরা লিখতে পারি 3 ইন্টু 20 সমান লিখতে পারি 3-এর জায়গাতে √3 ইন্টু √3 ইন্টু 20। যদি √3 কমন নিই তাহলে 20 √3, এখানে হবে a মাইনাস 20 √3, এটা সমান 0। a মাইনাস 20 √3 সমান 0/√3a বা a মাইনাস 20 √3 এটা সমান 0 বা a সমান 20 √3, a সমান 20 √3। এর মান যখন পেয়ে গেলাম আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাবো এটা, আর তা নাহলে এটা। আমি এটা লিখছি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান এখানে ছিল 15a সেমি স্কোয়ার সমান 15 ইন্টু a ফর 20 √3 সেমি স্কোয়ার, তাহলে 15 30 অর্থাৎ 300 √3 স্কোয়ার সেমি। তাহলে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এটা এ বি সি, আর এর একটা অন্তস্থ বিন্দু থেকে বাহুগুলির উপর লম্ব দূরত্ব 10 সেমি, 12 সেমি ও 8 সেমি। তাহলে মোটামুটি এইরকম জায়গাতে নিলাম, এই বিন্দুটাকে পি মনে করলাম। এই দূরত্বটা 10, এই দূরত্বটা 12, আর এই দূরত্বটা 8। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো এখানে আমরা এক কাজ করব, পি বিন্দুর সঙ্গে বি বিন্দু যুক্ত করব, পি বিন্দুর সঙ্গে সি বিন্দু যুক্ত করব, আর পি বিন্দুর সঙ্গে এ বিন্দু যুক্ত করব। তাহলে আমরা তিনখানা ত্রিভুজ পেয়েছি, একটা পি বি সি অর্থাৎ এই ত্রিভুজটা, আর একটা এ পি সি অর্থাৎ এটা, আর একটা এই সাইডটা অর্থাৎ এ বি পি, এই ত্রিভুজ। এই তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করি আমরা, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। এখন এবিসি ত্রিভুজ এর বাহুর দৈর্ঘ্য ধরে নেব, মনে করি এবিসি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য যখন এ সেন্টিমিটার, এর ক্ষেত্রফল পাবো, যেহেতু সমবাহু ত্রিভুজ, ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু এ স্কোয়ার, স্কোয়ার সেন্টিমিটার বা বর্গ সেন্টিমিটার। এবার দেখো, এবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এটা, এটা
আর এটা, এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। ত্রিভুজ, আবার ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ পিবিসি প্লাস ত্রিভুজ এবিসি প্লাস ত্রিভুজ এপিবি বা এবিপি। এবার দেখো, এই যে ত্রিভুজটা আছে এর ক্ষেত্রফল 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা 10 দেওয়া আছে। আর এটা ওই এবিসি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, যেটা এই ত্রিভুজের ভূমি, তাহলে 1/2 ইন্টু বিসি ইন্টু উচ্চতা, আমি এখানে 10 দিলাম। আচ্ছা, এখানে ডি, এখানে ই, এখানে এফ দিতে পারতাম, প্রয়োজন হলে, না দিলেও অসুবিধা নেই। তো এখানে 10 না দিয়ে আমরা ডিপি দিতে পারি। 10 দিলেও অসুবিধা হবে না, কিন্তু ডিপি দিলেও অসুবিধা নেই, ডিপি। আর এই ত্রিভুজটার ক্ষেত্রে 1/2 ইন্টু ভূমি এসি ইন্টু উচ্চতা ইপি প্লাস 1/2 ইন্টু এই ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি এখানে এবি ইন্টু উচ্চতা এফপি। তাহলে 1/2 ইন্টু বিসি, বিসি এর মান এ ইন্টু ডিপি, ডিপি এর মান 10 প্লাস 1/2 ইন্টু এসি, এসি এর মান এ ইন্টু ইপি, ইপি এর মান 8 প্লাস 1/2 ইন্টু এবি ফর এ অ্যান্ড এফপি ফর 12 স্কোয়ার সেন্টিমিটার। এখানে 6, এখানে 4, এখানে 5, তাহলে 5a প্লাস 4a প্লাস 6a is equal to 15a। এটা হলো 15a। তাহলে এটা কিন্তু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলকে বোঝাচ্ছে, আবার এটাও এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ছিল। তাহলে প্রশ্নানুসারে এটা সমান এটা লিখবো, লিখে এ এর মান বের করে তারপরে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। √3/4 ইন্টু এ স্কোয়ার সমান 15a। বজ্রগুণ করলে পাই √3a স্কোয়ার, 4×15 = 60a বা √3 ইন্টু এ স্কোয়ার মাইনাস 60a ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কমন নেব, √3a কমন নেব। কমন নিলে এখানে √3 থাকছে না, a থাকছে কেবল, মাইনাস 60কে √3 দিয়ে ভাগ করছি। তাহলে দেখো 60 সমান আমরা লিখতে পারি 3 ইন্টু 20 সমান লিখতে পারি 3-এর জায়গাতে √3 ইন্টু √3 ইন্টু 20। যদি √3 কমন নিই তাহলে 20 √3, এখানে হবে a মাইনাস 20 √3, এটা সমান 0। a মাইনাস 20 √3 সমান 0/√3a বা a মাইনাস 20 √3, এটা সমান 0 বা a সমান 20 a সমান 20 √3। এর মান যখন পেয়ে গেলাম, আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাবো এটা, আর তা নাহলে এটা। আমি এটা লিখছি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান এখানে ছিল 15a সেমি স্কোয়ার সমান 15 ইন্টু a ফর 20 √3
সেমি স্কোয়ার, তাহলে 15 30 অর্থাৎ 300√3 স্কোয়ার সেমি। 2 আছে একটি সমান্তরিক ও একটি রম্বসের ক্ষেত্রফল পরস্পর সমান। রম্বসের কর্ণগুলির দৈর্ঘ্য 120 সেন্টিমিটার ও 44 সেন্টিমিটার। সমান্তরিকটির একটি বাহুর পরিমাপ 66 সেন্টিমিটার হলে ওই বাহু সাপেক্ষে সমান্তরিকটির উচ্চতা কত? তাহলে এখানে রম্বস এবং সমান্তরিক উভয়ের ক্ষেত্রফল সমান বলা আছে, আর রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য থেকে আমরা রম্বসের ক্ষেত্রফল বের করতে পারবো, সেটা 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল এই সূত্র দিয়ে। আর যখনই রম্বসের ক্ষেত্রফল পেয়ে গেলাম, সেটাই হবে সমান্তরিকের ক্ষেত্রফল। এখন সমান্তরিকের ক্ষেত্রফলের সূত্র এক, সূত্র সমান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য ইন্টু ওই বাহুর সাপেক্ষে সমান্তরিকটির উচ্চতা। সুতরাং যেহেতু বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, উচ্চতা পেয়ে যাব। তাহলে রম্বসটির কর্ণ দুটির দৈর্ঘ্য যথাক্রমে 120 সেমি ও 44 সেমি। ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল সমান 1/2 ইন্টু 120 ইন্টু 44। এখানে 60, তাহলে সমান 60 ইন্টু 44 বর্গ সেন্টিমিটার। তাহলে 44কে 6 দিয়ে গুণ করতে হবে। 4 ছক 24, 4 হাতে 2, 4 ছক 24, 25, 26। তাহলে এটা 2 6 4, আর শূন্যটা আমি নিইনি গুণ করার সময়, এখানে বসিয়ে দিলাম। এটা রম্বসটির ক্ষেত্রফল। তাহলে যেহেতু রম্বস এবং সমান্তরিকের ক্ষেত্রফল পরপর সমান, সেই জন্য এটাই হবে সমান্তরিকের ক্ষেত্রফল। অতএব সমান্তরিকের ক্ষেত্রফল সমান 2640 বর্গ সেন্টিমিটার। এবার দেখো, আমরা জানি সমান্তরিকের ক্ষেত্রফলের সূত্র, বা আমরা এখানে লিখব অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য আমরা সমান্তরিকের ক্ষেত্রফলের সূত্র জানি, একটি বাহুর দৈর্ঘ্য ইন্টু ওই বাহু ও তার সমান্তরাল বাহু এর মধ্যে লম্ব দূরত্ব। তো এই ওই বাহু ও তার সমান্তরাল বাহুর মধ্যে লম্ব দূরত্ব যা, এই একটি বাহুর দৈর্ঘ্য এই বাহুর সাপেক্ষে উচ্চতা ঠিক তাই। তাহলে আমরা ওই বাহু ও তার সমান্তরাল বাহু না লিখে আমরা এখানে লিখতে পারি একটি বাহুর দৈর্ঘ্য ইন্টু এই বাহুর সাপেক্ষে উচ্চতা। এই বাহুর সাপেক্ষে উচ্চতা। তাহলে এটা দেওয়া আছে 2640 বর্গ সেন্টিমিটার, বা একটি বাহুর দৈর্ঘ্য 66 সেন্টিমিটার দেওয়া আছে, তার লিখব 66 সেন্টিমিটার ইন্টু এই বাহু সাপেক্ষে উচ্চতা সমান 264 সেন্টিমিটার স্কোয়ার, বা এই বাহু সাপেক্ষে উচ্চতা সমান 2640/66।
এখানে যেহেতু উচ্চতা একটা দৈর্ঘ্য, সেই জন্য এখানে কেবল সেন্টিমিটার হবে, বর্গ সেন্টিমিটার হবে না। এবার যদি আমরা 11 দিয়ে কাটাকুটি করি, বা একেবারে 66 দিয়ে কাটাকুটি করা যাবে, 6 6 আমাকে 4 আনতে হবে, 4 4 ছক 24-এর 4, 4 ছক 24-এর 4 হাতে 2, 4 ছক 24 আর 2 26, তাহলে এটা 4 হলো 0, তাহলে এটা 40 সেমি। তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল যে ওই বাহু সাপেক্ষে সমান্তরিকটির উচ্চতা কত। তাহলে অতএব আমরা লিখব, অতএব 66 সেমি দৈর্ঘ্যের বাহু সাপেক্ষে সামান্তরিকটির উচ্চতা 40 সেমি। তিনে আছে একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে মেশিনের চাকা যুক্ত করা হলো। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার এবং মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5 সেন্টিমিটার। মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘুরে, তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে। তাহলে এখানে মোটরের চাকা এবং মেশিনের চাকা, তাহলে মোটরের চাকা সঙ্গে বিদ্যুৎ সংযোগ করলে ওটা অটোমেটিক ঘুরবে, এবং সেটা দিয়ে মোটরের চাকার সাথে বেল্ট দিয়ে মেশিনের চাকা যুক্ত করা হয়। তাহলে মেশিনের চাকা ঘুরবে মোটরের চাকা ঘোরার সাথে সাথে। যদি বেল্ট না থাকতো তাহলে কিন্তু মেশিনের চাকা ঘুরতো না, কেবল মোটরের চাকা ঘুরতো। এখন যেহেতু বেল্ট দিয়ে আটকানো আছে মোটরের চাকা এবং মেশিনের চাকা, সুতরাং মোটরের চাকা যে সময়ে কোনো একটা নির্দিষ্ট সময়ে যত পথ ঘুরবে, ঠিক সেই সময়ে মেশিনের চাকা কিন্তু একই পথ ঘুরবে। তাহলে এই যুক্তিটা কাজে লাগিয়ে আমরা বের করতে পারবো যে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে। তাহলে মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার যদি ঘোরে, সেই 27 বার ঘোরাতে বেল্টটা কত পথ অতিক্রম করছে সেটা প্রথমে বের করে নিতে হবে। মোটরের চাকার এখানে আছে একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে মেশিনের চাকা যুক্ত করা হলো। মোটরের চাকা ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস দেওয়া আছে 14 সেন্টিমিটার, ব্যাস সমান 14 সেমি। এখান থেকে ব্যাসার্ধ বের করে নেব, অতএব ব্যাসার্ধ যেটা আমরা আর দিয়ে লিখি, এটা 7 সেন্টিমিটার। তাহলে এটা কিন্তু মোটরের চাকার ব্যাসার্ধ। তাহলে পরিধি বের করে নেব, পরিধি সমান 2 পাই আর সমান 2 ইন্টু পাই ফর 22/7 ইন্টু আর ফর 7, 7 7 কেটে দিলাম, 22 দুগুণ 44 সমান 44 সেন্টিমিটার। তাহলে 44 সেন্টিমিটার এটা মোটরের চাকার পরিধি, অর্থাৎ মোটরের চাকা যদি এক পাক ঘুরে তাহলে বেল্ট 44 সেন্টিমিটার পথ অতিক্রম করবে। তাহলে লিখবো এখানে মোটরের চাকা এক বার ঘুরলে বেল্ট পথ যায় সমান 44 সেমি। এবার দেখো, এবার বলা আছে যে মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘুরে, তাহলে 27 বার ঘুরলে মোটরের চাকা যদি 27 বার ঘুরে তাহলে বেল্ট কত পথ যায় বা কত পথ অতিক্রম করে সেটা আমরা এই 44-এর সাথে 27 গুণ করলে পাবো। চার 7 28-এর 8 হাতে 2, 4 দুগুণ 8 আর 2 10। তাহলে এটা হলো 1 1
আট আট, 1188 সেন্টিমিটার। তাহলে 27 বার ঘুরলে মোটরের চাকা 1188 সেন্টিমিটার বা বেল্ট 1188 সেন্টিমিটার পথ অতিক্রম করছে। তাহলে এই সময় লাগছে কত? 1 সেকেন্ড। সুতরাং মোটরের চাকা এক সেকেন্ডে পথ অতিক্রম করে। এখানে মোটরের চাকা অতিক্রম করছে না, ফিতে অতিক্রম করছে, কিন্তু লেখার ক্ষেত্রে আমাদের মোটরের চাকা লিখতে হচ্ছে। অতিক্রম করে 1188 সেন্টিমিটার। তাহলে একই পথ মেশিনের চাকা অতিক্রম করবে। তাহলে এই 1 সেকেন্ড সময়ে মেশিনের চাকাও অতিক্রম করবে 1188 সেন্টিমিটার পথ। তাহলে 1 সেকেন্ডে মেশিনের চাকা পথ ঘোরে বা পথ যায় বলতে পারি, পথ ঘোরে বা পথ যায় 1188 সেমি। তাহলে এই পথটা কত পাক, সেই পাক সংখ্যা আমরা পাবো। এখন এই 1 সেকেন্ডে বলা আছে, তো 1 সেকেন্ডে না 1 ঘন্টায় বের করতে হবে। তাহলে 1 ঘন্টা মানে আমরা জানি 3600 সেকেন্ডে মেশিনের চাকা পথ ঘোরে সমান 1188 ইন্টু 3600 সেমি। এটা বেরোলো। এখন এত সেমি পথ মানে কত পাক, সেই পাক সংখ্যা বের করতে হবে। তাহলে পাক সংখ্যা কি করে বের করব? আমরা মেশিনের চাকার পরিধি বের করে সেই পরিধি দিয়ে এই পথটাকে ভাগ করলে কত পাক সেটা আমরা পেয়ে যাব। তাহলে মেশিনের চাকার পরিধি বের করতে হবে। তাহলে লিখব মেশিনের চাকার, আগে ব্যাসার্ধ বের করে নিই। মেশিনের চাকার ব্যাসার্ধ, যেটা কিনা আর দিয়ে লেখা হয়। এখানে দেখো, এখানে মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 94.5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ হবে 94.5 বাই 2 সেমি। এরপরে পরিধি লিখব। পরিধি সমান, পরিধি বা পরিসীমা, পরিধি সমান 2 পাই আর সমান 2 ইন্টু 22/7 ইন্টু আর ফর দিস 94.5 বাই 2 সেন্টিমিটার। তাহলে দেখো 7 দিয়ে 94.5কে ভাগ করতে হবে। 94.5, 7 একে 7, 2 4 নামছে, 3 7 21, 5 নামছে, 5 7 35। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 22/7 ইন্টু, দশমিকটা তুলে লিখি, তারপরে কাটাকুটি করছি। দশমিকের জন্য নিচে একটা 10 হলো। এরপরে দেখো 7 দিয়ে 9 4 5 কাটলে 135 হবে। 135, 135কে 10 দিয়ে আমরা কাটতে পারি। তার আগে 2 দিয়ে 10 কাটলে 5 এবং 5 দিয়ে 135কে ভাগ করব। তাহলে 5 দুগুণ 10, 3 5, 5 7 35, তাহলে 27 এলো। তাহলে এখানে আছে 22 এবং 27। আমরা গুণ করতে পারি বা গুণ না করেও রাখতে পারি, কেন কি এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করব, তখন অনেক কাটাকুটি হয়ে আমরা ছোট ছোট সংখ্যা পাবো। তাহলে 1 ঘন্টায় মেশিনের চাকার পাক সংখ্যা এই টোটাল পথ বাই পরিধি। অতএব 1 ঘন্টায়
1188 ইন্টু 3600 বাই এই পরিধি অর্থাৎ 22 ইন্টু 27। 9 দিয়ে কাটাকুটি করলে 3 নং 27, 4 নং 36, দুটো শূন্য বসিয়ে দিলাম। এরপরে 11 দিয়ে কাটাকুটি করলে 11 দুগুণ 22, 11 1 11, 0 8 11 88, 2 এবং 400, তাহলে এটা হলো 200, 3 এবং 108, এটা 54, 54 এর ডবল 108 হয়। তাহলে দুটো সংখ্যা পেলাম, 54 এবং 200 গুণ করতে হবে। তো 2 দিয়ে 54 108 আর দুটো শূন্য। আচ্ছা, এইখানকার 2টা ছিল, আমি এখানে লিখিনি, তাহলে 2 এটা কাটলে 11, তাহলে এটা হবে 11 ইন্টু 27। এখানে লিখব 11 ইন্টু 27। আচ্ছা, এই জায়গাটা আরেকবার করি। সমান 1188 ইন্টু 3600 বাই 11 ইন্টু 27। 11 দিকে 11 1 11, 8 11 88, 9 12 108, 3 নং 27, 3 4 12, 4 এবং 36 গুণ করতে হবে। 36 দুগুণ 72, 72 দুগুণ 144, তাহলে পাক সংখ্যা 14400। তো এখানে প্রশ্ন ছিল, তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে? অতএব মেশিনের চাকা ঘন্টায় 14400 বার ঘুরবে। তাহলে এটা হয়ে গেল 9-3। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর মনে রাখবে, এই ভিডিওর প্রথম কমেন্টে ও ডেসক্রিপশন বক্সে, প্রথম কমেন্টও পাবে এবং ডেসক্রিপশন বক্সেও পাবে ক্লাস 9-এর অঙ্কের বই টোটাল সমাধান এর প্লেলিস্টের লিঙ্ক, ক্লাস 9-এর রায়মাটির প্রশ্নবিচিত্রা এর অঙ্কের টোটাল সমাধানের প্লেলিস্টের লিঙ্ক, এবং ক্লাস 9-এর অঙ্কের বইতে যে প্রয়োগের অঙ্কগুলো আছে নিজে করে লেখা আছে, অর্থাৎ যার সমাধান বইতে করা নেই, প্রত্যেকটা নিজে করি অঙ্ক বা প্রয়োগের অঙ্কের সমাধান এর প্লেলিস্টের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে। সুতরাং প্রথম কমেন্টে গিয়ে সেই প্লেলিস্টে টাচ করলে তোমরা ভিডিওগুলো পরপর পাবে, অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। ধন্যবাদ।